চলো আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আমাদের, সেটা হলো হচ্ছে ফিজিক্সের ওপরে, ফিজিক্সের কার্যক্ষমতা শক্তি, তার উপরে কিন্তু আজকে ক্লাস হবে। ঠিক আছে। এবার আজকেই প্রথমবারের জন্য যতগুলো ক্লাস হলো, মানে আজকে 37 নম্বর ক্লাস, আজকেই প্রথমবারের জন্য আমরা প্রশ্ন পোস্ট করিনি এবং দেখলাম অনেকেই খেয়াল রাখো যে আমি প্রশ্ন আজকে পোস্ট করিনি, অনেকেই গ্রুপে জিজ্ঞেস করলে, পার্সোনাল চ্যাটেও জিজ্ঞেস করেছো। ঠিক আছে, ভালো লাগলো দেখে। আজকে বিশেষ কারণবশত আজকে প্রশ্ন পোস্ট করিনি। আমরা রেগুলারলি যেমন প্রশ্ন পোস্ট করি, ভবিষ্যতেও সেরকম আমরা প্রশ্ন পোস্ট করতে থাকবো। আজকে ইংলিশের পোর্শনটা পরের দিকে করাবো। তার আগে আজকে প্রথম যেটা পড়ানোর বিষয় আছে, মানে হচ্ছে ফিজিক্সের ওপর যে জিনিসটা আছে, সেটার ওপর আজকে আলোচনা করব। ঠিক আছে। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে, আগের দিনের ক্লাসে পর্যন্ত আমরা পড়িয়েছিলাম হচ্ছে গিয়ে বস্তুর গতি সম্পর্কে। কেমন গতি হয়ে থাকে, কি কি প্রকার গতি হয়ে থাকে, সেগুলো যেমন পড়ানো হয়েছিল। তার সঙ্গে ইম্পালস, সেন্ট্রিফিউগাল ফোর্স, তার সঙ্গে হচ্ছে গিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি, এই সমস্ত জিনিসগুলো পড়ানো হয়েছিল। আজকে যেটা পড়ানো হবে সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কার্য ক্ষমতা শক্তি, তার উপর কিন্তু পড়ানো হবে। এবার তোমরা কি চাও, আজকে আমি প্রশ্ন ধরি তোমাদের, তোমরা উত্তর করো, না আমি আজকে গল্পের মতো বলে দিই? কোন জিনিসটা চাও তোমরা? যেমন ভাবে চাইবে তেমন ভাবে আমরা ক্লাস নেব। ধরুন না পারলে আপনি বলে দেবেন। নিশ্চয়ই, ভালো কথা বলেছো। চলো, কার্য, কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগবিন্দু সরণ হয় তাকে বলে কার্য। আচ্ছা, আর কেউ? প্লেসমেন্ট। হ্যাঁ, তুমি তো ফর্মুলা বলে দিলে। ও যেটা বলেছে ঠিকই বলেছে, আর কেউ বলো যদি আর কিছু মত থাকে। যখন কথা বলবে না, মাইকটা একটু অফ করে দেবে, হ্যাঁ। আচ্ছা, কার্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একেবারে ঠিক কথা বলেছো, সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। কোনো একটা বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয়ে থাকে এবং তার যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে, তাহলে কার্য হয়েছে ধরে নিতে হবে। তাহলে মানে ইম্পর্টেন্ট জিনিস কি, প্রথমত হচ্ছে তার উপর বল প্রয়োগ করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট হতে হবে। এই দুটো জিনিস যদি একসঙ্গে হয়, তাহলেই কার্য হয়েছে ধরে নিতে হবে। এবার ফর্মুলাটা বলো, কার্যের ফর্মুলা কি হয়? এফ ডট এস equals to F into D. হ্যাঁ, কিন্তু সরণ। হ্যাঁ, স্মরণ ঠিক আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে, এটা একটু বাচ্চাদের মতো বলা হয়ে গেল না? আমরা এখন বড় হয়ে এফ গেছি। এস কস হ্যাঁ, সঙ্গে একটা cos থিটার ফাংশন যোগ করব। ডাব্লিউ ইনটু হ্যাঁ, কি কি যোগ কর? হ্যাঁ, বলো, কিছু বলছো? যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার হবে। তাহলে আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কিভাবে আমরা হচ্ছে গিয়ে কার্যকে প্রকাশ করতে পারি, আমরা প্রকাশ করব হচ্ছে W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে। এখানে থিটাটা কি জিনিস বলো তো? আর ওই যে আমরা যে বল প্রয়োগ করছি আর তার অভিমুখে যে স্যার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ওই তার মধ্যেকার যে অ্যাঙ্গেলটা। একটু তাহলে ভুল হয়ে গেল। তাহলে তো কোনো অ্যাঙ্গেলই থাকবে না। সেটা হচ্ছে আমরা যে অ্যাঙ্গেলে বল প্রয়োগ করছি আর যে দিকে সরণ হচ্ছে, তার মধ্যেকার অ্যাঙ্গেল। শঙ্কর কিছু বলবে, নইলে অফ করে দাও মাইকটা। তাহলে কি হচ্ছে, আমাদের W ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এই এফ আর এস এর মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে, তার কস থিটার মানটা আমরা নিচ্ছি। তাই এর থেকে যদি ছোট ছোট প্রশ্ন দেয় কিছু, মানে ধরো ছোট একটা ধরো অঙ্কই দিল, পুলিশের পরীক্ষায় দেবে না, যদি এনটিপিসির আমরা যখন পরীক্ষা দেবো কিংবা গ্রুপ ডির যখন আমরা পরীক্ষা দেবো, সেই পরীক্ষাগুলোতে যদি ছোট অঙ্ক দেয়, তাহলে আমরা এখান থেকে অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, একজনের মাইক অন আছে, আমি কিন্তু অফ করে দিলাম। যাদের মাইক আমি অফ করব তারা কিন্তু আর কথা বলতে পারবে না, সেই কারণে নিজে থেকে বলছি মাইকটা একটু অফ রেখো। ঠিক আছে, রানা মাইকটা অফ করো। আচ্ছা, হয়ে গেল। এবার কি হয়ে গেল, অ্যাঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এবার ধরো ধরে নাও তোমার একটা বিশেষ একটা কন্ডিশন হলো, যখন এই প্রযুক্ত বল আর হচ্ছে সরণ এর মধ্যে কোনো রকম অ্যাঙ্গেল নেই, তখন কি হবে ফর্মুলাটা? মানে W equals to Fs. মানে এফ এস আমি বল প্রয়োগ করছি, কিন্তু সেই একই অভিমুখে, যেটা ফার্স্ট জিনিস তোমরা বললে,
যেদিকে বল প্রয়োগ করছি তার একই অভিমুখে হচ্ছে গিয়ে বস্তুর সরণ হচ্ছে, তখন আমাদের ফর্মুলা দাঁড়াবে W ইজ ইকুয়াল টু Fs। এর থেকে আরো একটা কারণ হ্যাঁ বলো। কারণ cos 0 1। হ্যাঁ cos 0 1, একই দিকে যেহেতু সরণ হচ্ছে তাই অ্যাঙ্গেল হচ্ছে 0, cos 0 হচ্ছে গিয়ে 1। খুব সুন্দর কথা বললে। আরেকটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে একটু প্লিজ নেক্সট দিন থেকে সবাই মানে নিজেদের নামটা একটু দিয়ে রাখবে, তাহলে কি হয় আমার কমিউনিকেশন করতে সুবিধা হয়, নাম ধরে ডাকতে একটু সুবিধা হয়। ঠিক আছে, তোমরা সবাই একটু আমার ক্লাসের জন্য অন্তত নামটা চেঞ্জ করে নেবে নিজেদের। হ্যাঁ বলুন, কিছু বলছো? নিজেদের নামটা দেবে, তাহলে আমার একটু কথা বলতে সুবিধা হয়। আচ্ছা, এবার আরো একটা আমি এর থেকে কন্ডিশন পাই। ধরো কোনো একটা ক্ষেত্র হলো যখন আমি যেদিকে বল প্রয়োগ করছি তার সমকোণে বস্তুর সরণ হচ্ছে, তাহলে সেই সময় কি হবে? জিরো হবে ওয়ার্ক ডান। হ্যাঁ, যখন আমার সমকোণে সরণ হচ্ছে মানে 90 ডিগ্রিতে সরণ হচ্ছে, 90 ডিগ্রিতে যখন সরণ হয় তখন Fs cos থিটা, থিটার জায়গায় 90 ডিগ্রি, cos থিটার মান কত হয়, সরি cos 90 এর মান কত হয়? জিরো। 0। তাহলে টোটালটা হয়ে যাবে 0। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে আমরা যেদিকে বল প্রয়োগ করছি তার সমকোণে যদি বস্তুর সরণ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কার্য হবে না। আমি 1000 বল প্রয়োগ করে নিই, আমার কার্যের পরিমাণ কিন্তু 0 হবে। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে যে কার্যহীন বল হতে পারে কি, মানে হচ্ছে কাজ হচ্ছে না কিন্তু আমরা বল প্রয়োগ করছি, কার্যহীন বল সেটা কিন্তু হতে পারে। কারণ একজনের মাইক অফ আছে, আমি অন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, মাইকটা একটু অফ রাখবে, তাহলে কথাটার যে আওয়াজ হয় সেটা হবে না। বলো, তাহলে আমরা তিনটে জিনিস জেনে গেলাম। এবার আমাদের কি জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এটা কি ধরনের রাশি, বলো। স্কেলার রাশি। হ্যাঁ, একটু কথা বলে মাইকটা অফ করে দেবে। তাহলে কি ধরনের রাশি হচ্ছে, এটা হচ্ছে স্কেলার রাশি। তাহলে কার্য আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন দেয় কি ধরনের রাশি, এক বাক্যে আমরা উত্তর করতে পারবো স্কেলার রাশি। ঠিক আছে, এই যে ক্লাস হচ্ছে এর একটা ভিডিও রেকর্ডিং আমরা ইউটিউবে দিয়ে দেবো। কেউ যদি কোনো জায়গাটা মিস করে যাও, নোট ডাউন করতে না পারো, যা সমস্যা হোক বা শুনতে না পাও, সেই পোর্শনটার জন্য তোমরা একটু ইউটিউব থেকে দেখে নেবে। আমি লিঙ্কটা ক্লাস হওয়ার পরেই দিয়ে দেবো, সেখান থেকে দিয়ে নিলে তোমরা টোটাল জিনিসটা নোট ডাউন করে নিতে পারবে। এখন বেশি লেখবার চেষ্টা করবে না, তাহলে লেট হয়ে যাবে, বুঝতে পারবে না। হয়ে গেল স্কেলার রাশি। এবার বলো এসআই ইউনিট কি? জুল। একেবারে সোজা জিনিস, যে কার্যের এসআই ইউনিট হয়ে গেল হচ্ছে গিয়ে জুল। তাহলে আমার মোটামুটি কার্য শেষ হয়ে গেল। এটা হচ্ছে একবারে বেসিকটা, আমি এক কথা আরেকবার করে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যেদিকে বল প্রয়োগ করছি যদি কোনো বস্তু সরণ হয়ে থাকে তাহলে কার্য হবে, সরণ না হলে কোনো রকম কার্য হবে না। ফর্মুলা কি, W ইজ ইকুয়াল টু Fs cos থিটা। তিনটে জিনিসের উপর কাজ করে, মানে কার্যের মান তিনটে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে গিয়ে প্রযুক্ত বল, S হচ্ছে গিয়ে সরণ, আর cos থিটা মানে হচ্ছে গিয়ে যে অ্যাঙ্গেলে সরছে তার মান। এই তিনটে জিনিস। এইটা না খুব বাজে কাজ, বসে বসে আমার মাইক অফ করানোটা খুব বিরক্ত লাগে। আচ্ছা, এটা হলো। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়ে প্রযুক্ত বল হয়ে গেল, Fs ইজ ইকুয়াল টু Fs cos থিটা হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে যদি আমার কোনো রকম অ্যাঙ্গেল না থাকে তাহলে কি হবে, যদি একই দিকে যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তুর সরণ হচ্ছে তাহলে সেটা কি হচ্ছে, W ইজ ইকুয়াল টু Fs। যদি তার 90 ডিগ্রিতে, যেদিকে আমি বল প্রয়োগ করছি তার 90 ডিগ্রিতে সরণ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কি হবে, 0। ঠিক আছে, কাজের পরিমাণ হয়ে যাবে 0। আর কি আছে, আর জানতে হবে হচ্ছে গিয়ে, হ্যাঁ কেউ কিছু বলছো? আচ্ছা, এবার এতদূর গেল। এরপরে হচ্ছে গিয়ে যদি আমার কার্যটা কি ধরনের রাশি সেটা হয়ে গেল স্কেলার রাশি, এর ইউনিট কি, ইউনিট হয়ে গেল জুল। ফুল ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার বলো, একটা তোমাকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয়, এটা হচ্ছে ধরো একটা বস্তু। স্যার বলছে হ্যাঁ, বলো। আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? তুমি
তুমি আজকে ক্লাসে প্রথম? হ্যাঁ, তাহলে না এর একদিন করেছিলাম ক্লাসটা হয়ে যাবে, আমি পড়িয়ে নিই, তারপরে কথা বলো, ঠিক আছে? আর যদি বলতে যে আজকে প্রথম নাও, তাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দিতাম, ঠিক আছে? আমি পড়িয়ে নিই, তারপরে যা কথা বলাবার জন্য আমি আসি, হলো? আচ্ছা, এবার কি হলো, যে দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ধরো একটা বস্তু আবর্তন করছে, একটা দড়ির সঙ্গে একটা সুই বেঁধে বস্তু হচ্ছে গিয়ে আবর্তন করছে। এইরকম পরিস্থিতিতে এইরকম যখন পরিস্থিতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে থাকে, সেন্ট্রিপিটাল ফোর্স কি বলে, অভিকেন্দ্র না অপকেন্দ্র, কোন বলটাকে বলা হয়? কেন্দ্র তো। হ্যাঁ, এই যে সেন্ট্রিপিটাল ফোর্স হয়ে থাকে, তার ক্ষেত্রেও কিন্তু প্রযুক্ত যে বল হয়ে থাকে, মানে বল প্রযুক্ত হলেও কোনো রকম কিন্তু কার্য হয় না, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে কার্যহীন বলের কিন্তু একটা উদাহরণ, পরীক্ষায় কিন্তু এটা দিতে পারে। আচ্ছা, তোমাকে আমি ক্লাসে মিউট করলাম তোমাকে দেখবার জন্য না, এখানে কিছু দেখা যায় না, যেদিন দেখানোর মতো ক্লাস হবে সেদিন দেখতে পাবে, ঠিক আছে? ফারুক, তুমি একটু মাইকটাকে অফ করে রাখো, সেই কারণে আজকে দেখার কিছু নেই, যেদিন দেখানোর মতো ক্লাস হবে সেদিন আমরা সেরকম ভিডিও ক্লাস করে দেবো। হ্যাঁ বলো হেমন্ত, মাইক খুলো না তুমি, হয়ে গেল। এবার এসে যাচ্ছে হচ্ছে শক্তি। শক্তির ক্ষেত্রে কি বলতে হবে, শক্তি কাকে বলে বলো? কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। একদম, খুব সুন্দর কথা বললে, সেটা হচ্ছে গিয়ে কার্য করার সামর্থ্যকে, মানে আমি যে কাজ করব তার যে সামর্থ্য, মানে আমি যে কাজ করতে পারবো সেইটাকে বলা হয়ে থাকে শক্তি, ঠিক আছে? বলো দেখি এসআই ইউনিট। একই তো, জুল। হ্যাঁ, একদম, কার্য আর হচ্ছে কি এনার্জি বা শক্তি, তার দুটোরই হচ্ছে কি ইউনিট হচ্ছে জুল। জেনে গেলাম, দুটো হলো। এরপরে বলছি, ধরো কত ধরনের শক্তি হয়? শুনতে পেলাম না। হুম, দু ধরনের শক্তি হয়, কি কি? শক্তি গতিশক্তি। হ্যাঁ, দু ধরনের শক্তি হয়ে থাকে প্রধানত, সেটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক স্থিতিশক্তি এনার্জি। আর গতিশক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুটো হয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি কাকে বলা হয়? কোনো বস্তু বা সংস্থা তার স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের কারণে যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বলে স্থিতিশক্তি। খুব সুন্দর, একেবারে ঠিক কথা বলেছো, একেবারে আমি যেটা বলছি সেটা মনে রাখো। আমি যেটা বলছি সেটা মনে রাখো, তাহলে আর কখনো ভুলবে না। কোনো বস্তুর অবস্থা বা অবস্থান, কি হলো, কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে যদি সে কার্য করবার ক্ষমতা অর্জন করে, তাকে বলা হয় থাকে শক্তি। কি কিভাবে বলছি? অবস্থা মানে কি, একটা স্প্রিং স্বাভাবিক অবস্থায় আছে, তাকে আমি চেপে দিলাম, ঠিক আছে, তার ভেতরে কিন্তু শক্তি সঞ্চিত হলো, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। অবস্থানের পরিবর্তন কি, একটা ঢিল মাটিতে রাখা রয়েছে, আমি সেটাকে দুহাত ওপরে তুলে দিলাম, এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন। কখনো আর ভুলবে না, কোনো বস্তুর যদি অবস্থা বা অবস্থানের পরিবর্তন হয়ে থাকে, তাহলে তার যদি কাজ করার ক্ষমতা অর্জন করে থাকে, তাকে বলা হয়ে থাকে স্থিতিশক্তি। ক্লিন অ্যান্ড ক্লিয়ার, কোনোদিন অসুবিধা হবে না, হয়ে গেল। এবার উদাহরণ তোমরা পারবে, স্প্রিং হতে পারে, কোনো বস্তুকে তুলে দিলাম তাই হতে পারে, ঘড়ির ভেতরে, ঘড়ি মানে এমনি ঘড়ি না, ওই কম দেওয়া যে আগে ঘড়ি হতো তার ভেতরে হতে পারে। এবার তার সোজা ফর্মুলাটা বলো দেখি। এইচ। এমজিএইচ, একদম, সেটা হচ্ছে গিয়ে কোনো বস্তুর যে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রয়েছে, সেটা হচ্ছে এমজিএইচ, ঠিক আছে? এম কি, এম হয়ে যাচ্ছে মাস বা ভর, জি হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে গ্র্যাভিটি, ঠিক আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থানের পরিবর্তন হয়েছে সেটা, হয়ে গেল।
এই mgh থেকে জেনে গেলাম। এবার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কাকে বলে? কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। একদম। কিভাবে আমি মনে রাখবো? সেটা হচ্ছে গিয়ে কোনো গতিশীল বস্তু, তোমার কথাটা একেবারেই ঠিক, ওটাই বললেই হয়। সেটা হচ্ছে গিয়ে কোনো বস্তু গতিশীল রয়েছে তার জন্য সে যে কার্য করার শক্তি পাচ্ছে, মানে হচ্ছে তার গতির কারণে সে যা শক্তি পাচ্ছে তাকে বলা হয়ে থাকে গতিশক্তি। ঠিক আছে, কি ফর্মুলা দিয়ে আমরা প্রকাশ করি? হাফ এম ভি স্কোয়ার। এম ভি স্কোয়ার। হাফ ইন্টু এম মানে হচ্ছে মাস বা বস্তুর ভর, ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে তার বেগের ডবল, এই সরি ডবল বলছি, স্কোয়ার। এটা হয়ে গেল হাফ এম ভি স্কোয়ার, হয়ে গেল। এবার এই ফর্মুলাটা থেকে আমরা কি ধারণা করতে পারি? এর থেকে ছোট ছোট জিনিস দিতে পারি। যেমন হচ্ছে ধরো একটা বস্তু তোমাকে এরকম দিল, প্রথমে আমি স্থিতিশক্তিটা দিয়ে বলে দিই। কোনো একটা বস্তু ধরো একতলা বাড়িতে রয়েছে, একতলা বাড়ির ওপরে রয়েছে, সেটাকে দুতলা বাড়ির ওপরে নিয়ে যাওয়া হলো। তার স্থিতিশক্তির পরিমাণ কতটা বাড়বে? 2 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ? দ্বিগুণ হবে তো, কারণ এইচটা ডবল হচ্ছে। একদম দ্বিগুণ হবে, একদম। সেটা হচ্ছে গিয়ে খুব ভালো, যে কথা বলছো না সে যদি গ্রুপে চ্যাটে লেখো, আমি আমার কাছে চ্যাটটাও খোলা রয়েছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, একদম সেটা হচ্ছে একতলা বাড়ির ওপরে ছিল, সেটাকে আমি করো। তোমার না কথা শোনা যাচ্ছে না, তোমার এখন নেটের মনে একটু প্রবলেম হচ্ছে, কথাটা কেটে যাচ্ছে তোমার। তুমি একটু গ্রুপে লিখে দাও। আচ্ছা, এবার কি হচ্ছে যে তাহলে দুতলা বাড়ির ওপরে নিয়ে গেলাম, ডবল হয়ে যাচ্ছে তার স্থিতিশক্তি। এবার ধরো আমি কোনো বস্তুকে নিরক্ষরেখার উপরে আছে, আমি বাবুকে টেনে নিয়ে গিয়ে মেরু অঞ্চলে নিয়ে গেলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? হ্যালো, হ্যাঁ বলো। ভালো আছেন স্যার? ক্লাসের পরে বলছিলাম ইয়ে লেডি কনস্টেবল। ক্লাস হয়ে যাক, হ্যাঁ? ক্লাস হয়ে যাক, তারপরে কথা বলো। ঠিক আছে, তাহলে আমি যখন নিরক্ষরেখার অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাব, সেখানে জি এর ভ্যালু বাড়ে না কমে? বাড়ে। ঠিক আছে, একদম। সেই বাড়বার কারণে তাহলে কি হবে? জি এর ভ্যালু বাড়ছে, তাহলে কি হবে? আমার কার্য করার ক্ষমতা বাড়বে। তাহলে আমার ধরো নিরক্ষরেখার ওপরে একতলা বাড়ির ওপরে একটা বস্তু থাকলে যতটা সে কার্য করতে পারবে, মেরু অঞ্চলে একতলা বাড়ির ওপরে থাকলে তার কার্য করবার ক্ষমতা বেশি হবে। এইগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন, এরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন দেবে, তোমাকে আর জিজ্ঞেস করবে না কার্য কাকে বলে, ক্ষমতা কাকে বলে। এই সমস্ত দিন পেরিয়ে গেছে। বল। বলছি নিরক্ষরেখা এইচটা কি হবে না স্যার কোনো ভ্যালু থাকবে? আরেকবার বলো। বলছি নিরক্ষরেখায় এইচ এর কোনো ভ্যালু থাকবে না স্যার, এইচটাকে জিরো ধরতে হবে? না না, এইচটা তো আমাদের ভূপৃষ্ঠ থেকে হিসাব করছি আমরা। যেহেতু আমরা কেন ভূপৃষ্ঠ থেকে হিসাব করি? যেহেতু পৃথিবীর ব্যাসের তুলনায় আমাদের যে হাইটে আমি বস্তুটাকে তুলবো সেটা খুবই নগণ্য। একটা পৃথিবী যতটা ব্যাস বা ব্যাসার্ধ হয়ে থাকে, তার তুলনায় আমি বস্তুকে যদি একতলা বাড়ির ওপরে তুলি সেটা আর কি, সেই কারণে আমরা শুধু ওই এইচটা নিয়ে হিসাব করবো। ঠিক আছে, এবার সেই জন্য মেরু অঞ্চলে যেহেতু আমার মেরু অঞ্চলে যেহেতু আমার জি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে বেশি হয়ে থাকে, তাই আমার কার্য করার ক্ষমতা বাড়বে। অপরদিকে আবার একখানা প্রশ্ন আমি দিতে পারি যে একটা বাস রয়েছে আর একটা হচ্ছে কি গাড়ি রয়েছে, ঠিক আছে? এবার কার কার্য করার ক্ষমতা বেশি হবে? একই বেগে তারা চলছে। বাসের। অবশ্যই বাসের হবে, তার কারণ কি? হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এমটা হচ্ছে মাস, বস্তুর ভরটা, তাহলে কার বেশি? বাসের বেশি হবে। সেই তুলনায় কিন্তু গাড়ির হচ্ছে কি অনেক কম হবে, তাই তার কার্য করার ক্ষমতাও বেশি হবে। ক্লিয়ার হয়ে গেল? আবার একই রকম ভাবে যদি আমি বলি, ধরো একটা গাড়ি আর একটা সাইকেল রয়েছে, ঠিক আছে? সেই ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কার গতি বেশি হবে? গাড়ির গতি বেশি হবে, তাই ভি স্কোয়ার সেটা কিন্তু অনেকটা বেশি হবে।
যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভর না বেগ কার ওপরে বস্তুর কার্য করার ক্ষমতা বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে গিয়ে বেগের ওপর, কারণ কিন্তু বেগের মাথায় স্কোয়ার রয়েছে। হাফ এম ভি স্কোয়ার, এম মানে হচ্ছে মাস, মাস যদি দ্বিগুণ হয়ে থাকে কাজ করার ক্ষমতা দ্বিগুণ হবে, কিন্তু বেগ যদি দ্বিগুণ হয়ে থাকে কাজ করার ক্ষমতা কিন্তু 4 গুণ হবে। পরীক্ষায় এরকমই প্রশ্ন দেবে যে কোনো একটা বস্তু আছে তার বেগকে 3 গুণ করা হলো, তার কাজ করার ক্ষমতা কত হবে? সেটা হবে হচ্ছে গিয়ে 3 এর স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 9 গুণ। খুব সোজা ছিল প্রশ্নটা, ক্লিয়ার হলো ব্যাপারগুলো। আর এবার একটু শক্তি পড়বো, এই শক্তি হলো, এবার ক্ষমতা পড়বো। বলো দেখি ক্ষমতা কাকে বলে? স্যার পার ইউনিট টাইমে যে কার্যটা আমরা স্যার করি। একদম, সেটা হচ্ছে গিয়ে কার্য করার হারকে, একেবারে পরিষ্কার মনে রাখো, কাজ করবার হার, হার মানে কি? আর মানে ইউনিট, পার ইউনিট, একেবারে যেটা বলেছো সেটা। তাহলে কার্য করার হার তাকে বলা হয়ে থাকে ক্ষমতা। ঠিক আছে, তা কার্য করার হার মানে কি? কোনো জিনিসের আমরা হার কি করে বের করি? হার বের করি সময় দিয়ে ভাগ করে। সময় দিয়ে ভাগ করে একদম, তার মানে কি যতটা আমি হচ্ছে গিয়ে কার্য করছি তার হার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে, যে কোনো ইউনিট টাইমে সেটা কত হচ্ছে তার উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, খুব সোজা ছিল। এবার এর থেকে এককটা বলে ফেলো। জুল পার সেকেন্ড বা আর্ক পার সেকেন্ড। একদম, যা হবে কাজ হবে, কাজ বাই সময় হবে। ঠিক আছে, জুল পার সেকেন্ড। ওয়াট। এবার জুল পার সেকেন্ড হলো বা হচ্ছে কি ওয়াট, এটা তো একদম ওয়াট হবে, জুল পার সেকেন্ড বা ওয়াট। ব্যবহারই একক। হ্যাঁ, ঠিক। এবার এখান থেকে একটা প্রশ্ন তোমাদের দেয় পরীক্ষাতে, সেটা হচ্ছে গিয়ে হর্স পাওয়ার। হর্স পাওয়ারটা তুমি ওয়াটে কনভার্ট করো। এখন সমান 746। ঠিক আছে, 746। 746, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ঠিক আছে, আচ্ছা, একদম গ্রুপেও যারা লিখছো একেবারে ঠিক লিখেছো। ঠিক আছে, কারুর কথা যদি শোনা না যায় তোমরা এরকম গ্রুপে লিখে দেবে, আমি কিন্তু দেখে নেব। হয়ে গেল। আর কি জানবার আছে? ও, আরেকটা জিনিস আছে, আমাদের কারেন্টের হিসাব কি করে করা হয়? আমরা বাড়িতে বিওটি ইউনিটে, বিওটি ভোল্টস অফ টেন ইউনিট, স্যার কিলোওয়াট ঘন্টাতে। কিলোওয়াট ঘন্টা, ওটাই একক, হ্যাঁ ওটাই একক ইউনিট। বাড়িতে আর কতটা বিদ্যুৎ হ্যাঁ, ব্যবহার করেছি সেটা কিন্তু আমরা ক্ষমতা দিয়ে হিসাব করে থাকি। ঠিক আছে, ক্ষমতা দিয়ে হিসাব করে থাকি, তাই সেটার যেটা একক হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে কিলো ওয়াট আওয়ার। ঘন্টা, কেডব্লিউএইচ, কেডব্লিউএইচ। কিলো ওয়াট আওয়ার হিসেবে হচ্ছে গিয়ে আমরা সেটা ব্যবহার করে থাকি, KWH দিয়ে ব্যবহার করে থাকি। এবার এই কিলো ওয়াট আওয়ার কেমন ভাবে বুঝবো? ধরো তোমার বাড়িতে এই ধরনের প্রশ্ন রেলে আসতে পারে, পুলিশে আসবে না, আগেই বলে দিচ্ছি। ধরো তোমাকে একটা প্রশ্ন দিল যে তোমার বাড়িতে একটা ইন্ডাকশন আছে, ঠিক আছে, সেটা তুমি 2000 ওয়াটে চালাচ্ছ, তাহলে কত ইউনিট কারেন্ট উঠবে 1 ঘন্টাতে? একবার বলুন স্যার। তোমার বাড়িতে 2 ইউনিট। তোমার বাড়িতে একটা ইন্ডাকশন রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 2000 ওয়াটের, তুমি সেটা 1 ঘন্টা চালালে ক ইউনিট কারেন্ট উঠবে? ইউনিট হবে। 2 ইউনিট। কিভাবে হিসাব Two করবো? হ্যাঁ, টু 10 2000 ওয়াট বলে 7.2 দিচ্ছে। into 10 ওয়াট ইন্টু ঘন্টা বাই হাজার। কিভাবে আমরা হিসাব করবো? সেটা হচ্ছে গিয়ে 2000 ওয়াটের মেশিন আছে, ঠিক আছে, আমার বাড়িতে 2000 ওয়াট মানে হচ্ছে গিয়ে 2 কিলোওয়াট, আর আওয়ার হচ্ছে আমি 1 ঘন্টা ধরে চালাচ্ছি, তাহলে কত হবে? 2 ইউনিট কারেন্ট উঠবে। তোমাকে যদি বলে 1000-এর মেশিনকে আমি 2 ঘন্টা ধরে চালাচ্ছি, তাহলেও আমার 2 ইউনিট কারেন্ট উঠবে। ঠিক আছে, যদি বলে যে 2000-এর মেশিনটাকে আমি 30 মিনিট চালাচ্ছি, সেক্ষেত্রে আমার 1 ইউনিট কারেন্ট উঠবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় ভুল করো না।
কিলো ওয়াট আওয়ার সবসময় হাজারে ক্যালকুলেট করতে হবে, প্রথম কথা। আর ঘন্টা দিয়ে গুণ করতে হবে। 30 মিনিট যদি চালাই তার মানে হচ্ছে হাফ ঘন্টা, হাফ দিয়ে আমাকে কিন্তু ভাগ করতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে, ছোট ছোট প্রশ্ন, রেলের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এগুলো থেকে এক আধটা অঙ্ক আসবেই ফিজিক্সের। ঠিক আছে, চলো হয়ে গেল। ব্যাস, কার্যক্ষমতা শক্তি শিখে গেল তো। এবার ছোট ছোট জিনিসগুলো জিজ্ঞেস করবে, এগুলো বোকার মতো প্রশ্ন, যেগুলো তোমরা সবাই পারবে। সেটা হচ্ছে গিয়ে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কোথায় কনভার্ট হয়, পারবে না এগুলো? এগুলো আবার আলাদা করে পড়াতে হবে? তবে পড়িয়ে দিই নয়, সময় যখন আছে একটু পড়িয়ে দিই। মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কোথায় কনভার্ট হয় বলো দেখি? জেনারেটর। ব্যাটারি স্যার, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল কনভার্ট হচ্ছে জেনারেটর, ডায়নামো, একই ব্যাপার। গ্রুপে লিখেছো ডায়নামো, জেনারেটর, একই ব্যাপার। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী, কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি। কেমিক্যাল থেকে হিট এনার্জি, ব্যাটারি নয়, মোমবাতি। হ্যাঁ চুন, একদম। কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে মানে হচ্ছে গিয়ে রাসায়নিক বিক্রিয়ার ফলে যেখানে তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আমরা মুম্বাই থেকে স্যার হিট পাচ্ছি না লাইট এনার্জি পাচ্ছি? হিটও তো পাই, আমি হাত দিয়ে ধরে দেখেছো কখনো? দেখো, স্যার ইয়েস স্যার। পিওর এনার্জি কনভার্সন প্রায় ইম্পসিবল। মানে আমি একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে কনভার্ট করব এবং 100% এফিসিয়েন্সি নিয়ে কনভার্ট করব, এটা প্রায় ইম্পসিবল। তার সঙ্গে প্যারালালি আরো অন্যান্য এনার্জি তৈরি হবেই এবং সেটা লস হিসেবে আমাকে ক্যালকুলেট করতে হবে। একদম স্যার। আমি যখন একটা মোটর চালাচ্ছি তার সঙ্গে এত হিট তৈরি হয়, তার জন্য একটা কুলেন্ট দিতে হয়। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো কতটা আমার এনার্জি নষ্ট হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমার যেটা মূল উদ্দেশ্যে কি কারণে করে থাকি সেইটা আমাকে বলতে হবে। চলো পরবর্তী, মাইক্রোফোন। সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল। সাউন্ড এনার্জি থেকে একদম ইলেকট্রিক্যাল এনার্জি মাইক্রোফোনে হচ্ছে। স্পিকার। ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড। শব্দ শক্তি। হ্যাঁ, স্পিকারের ক্ষেত্রে কি হয়ে থাকে, বিদ্যুৎ শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। ঠিক আছে, বাকিরা এত ভাবছো কি আর মাইক খুললে আমি বকবো না, এইগুলোর অন্তত অ্যান্সার করো, এগুলো তো সোজা সোজা। এগুলোর যদি না অ্যান্সার করি তাহলে কি করে বল? স্যার আপনার কথা কেটে আসছে। তোমার ওখানে নেটের খুব সমস্যা আছে, তোমার কথাও আমার কাছে কেটে কেটে আসছে। একটু মাইকটা অফ করে দাও। আচ্ছা হয়ে গেল। এবার হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জিতে কি কনভার্ট হয়? লাইট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে। সৌর শক্তি থেকে ওই তড়িৎ হ্যাঁ, সোলার সেলের ভেতরে কি কনভার্ট হয়ে থাকে, সোলার এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তাতে কনভার্ট হয়ে থাকে। ঠিক আছে, সোজা হয়ে গেল। আচ্ছা বলো দেখি, টিউব লাইটে কি হয়ে থাকে? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বাল্বের ক্ষেত্রে? একই হয়ে থাকে, তবে এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল বাল্বের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে হিট এনার্জিও হয়ে থাকে। ঠিক আছে, আমরা নর্মালি সেটা বাল্ব হিসেবে আলো হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক জায়গায় ঠান্ডার জায়গাতে যে নেকেড ফিলামেন্টগুলো হয়ে থাকে তা দিয়ে কিন্তু হিট এনার্জিও জেনারেট করা হয়ে থাকে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, ব্যাটারিতে জানি আমরা কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। মোটরে আমরা জানি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি কনভার্ট হয়। আর যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হয়, স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মানে কি বলতো? আর একবার বলুন স্যার, বুঝতে পারলাম না। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট
স্ট্রিং ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে গিয়ে বাদ্যযন্ত্র যেগুলোতে তার থাকে, তার মানে হচ্ছে স্ট্রিং। যে বাদ্যযন্ত্রের যে তার হয়ে থাকে তাকে বলা হয় থাকে স্ট্রিং, সে সেতারই হোক, একতারাই হোক, যে কোনো জিনিস। এই যে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট সেখানে কি হয়ে থাকে, যান্ত্রিক শব্দ শক্তি থেকে শব্দ হ্যাঁ মেকানিক্যাল এনার্জি থেকে আমাদের সাউন্ড এনার্জিতে কনভার্ট হয়ে থাকে। ঠিক আছে, মেকানিক্যাল টু সাউন্ড, খুব সুন্দর। তাহলে এইটা হয়ে গেল টোটাল ওয়ার্ক পাওয়ার এনার্জি আমাদের কমপ্লিট হয়ে গেল, এবং এটার বেসিকটা কমপ্লিট হয়ে গেল। ছোট ছোট যে ধরনের অঙ্ক আসতে পারে সেগুলো আমি মুখে মুখে বলে দিলাম। এবার বলো তোমার এই চ্যাপ্টার থেকে আর কিছু সমস্যা আছে নাকি? স্যার বলছি কেমিক্যাল থেকে হিট এনার্জিটা স্যার থার্মাল প্ল্যান্টে যে কোল ইউজ হয় ওইখানেও তো হবে। শুধু থার্মাল প্ল্যান্টে কেন, মানে যে কোনো জায়গায় কোলেও তো কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট হয়। আমি যখন কয়লা জ্বালাচ্ছি তখন হচ্ছে কি কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। ঠিক আছে, আচ্ছা এবার বলো তো লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় কোথায়? ফটোগ্রাফের প্লেটে ছবি তোলা। সংশ্লেষ ঝালক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। ঝালক সংশ্লেষ। দুটো উত্তরই ঠিক। সেটা কি হচ্ছে, প্রথমত হচ্ছে গিয়ে যেটা তুমি বললে সেটা হচ্ছে গিয়ে কি বলেছে, যে ফটোগ্রাফিক প্লেটে আমার আলোক শক্তি রাসায়নিকে কনভার্ট হয়ে থাকে, কিন্তু মাইকটা অফ করে দাও, তোমার কথা ইকো হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে লাইট এনার্জি থেকে কেমিক্যাল কনভার্সন হয়ে থাকে, এনার্জি স্টোর হয় না। ক্লোরোফিলের ক্ষেত্রে কি হয়ে থাকে, আমাদের যখন আলো পড়ে তার থেকে খাদ্য উৎপন্ন হয়ে থাকে, তাকে আমরা পুনরায় শক্তিতে রূপান্তরিত করতে পারি। কেমিক্যাল রিয়াকশনের যদি উদাহরণ বলে, যে লাইট এনার্জির উপস্থিতিতে কেমিক্যাল রিয়াকশনের যদি উদাহরণ বলে, তাহলে কিন্তু আমরা চোখ বন্ধ করে ফটোগ্রাফিক থিম বলতে পারবো। কিন্তু যদি এনার্জি কনভার্সন বলা হয়ে থাকে, যদি এনার্জি স্টোরেজ বলা হয়ে থাকে, সেখানে কিন্তু আমাদের পাতা বা ক্লোরোফিল যাই হোক না কেন সেটা বলতে হবে। যেখানে লাইট এনার্জি থেকে খাদ্য শক্তি হচ্ছে, খাদ্য থেকে হচ্ছে কি উদ্ভিদ হচ্ছে পুনরায় শক্তি তৈরি করতে পারে। ঠিক আছে, হুম, এই চ্যাপ্টারটা থেকে কিরকম কোশ্চেন আসতে পারে তার একটা কোশ্চেন সেট করে দিলে ভালো হয়। আচ্ছা, আরে তোমাদের কাছে কোনো প্র্যাকটিস সেট নেই? যে কোনো একটা প্র্যাকটিস সেট দেখো, চ্যাপ্টার খোলো, পেছনে তো দেখতেই পেয়ে যাবে। ঠিক আছে, আহ, সেখানেই পেয়ে যাবে কি চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার কি প্রশ্ন আছে, এগুলো তো যে কোনো বইতেই পেয়ে যাবে। আমি মোটামুটি ওভারঅল কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, তাহলে এটা শেষ হয়ে গেল, আর এখান থেকে তেমন কিছু করানোর মতো নেই, এটা মোটামুটি কভার হয়ে গেল। দু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর Hello? প্রশ্ন করে, হ্যাঁ বলো বলো বলো। বলছি যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটা একটু বুঝিয়ে দেবেন? কি বোঝাবো? যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি। হ্যাঁ। শক্তি সংরক্ষণ নীতি বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে গিয়ে শক্তি আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, তবে শক্তির সংরক্ষণ নীতিটা কিন্তু কমপ্লিট নয়। ভর আর শক্তির সংরক্ষণ নীতিটা হচ্ছে গিয়ে কমপ্লিট। তাও শক্তির সংরক্ষণ নীতি যেহেতু জানতে চাইলে তাই জন্য বললাম, শক্তি আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, শুধু এক শক্তি থেকে আরো এক শক্তিতে রূপান্তরিত করতে পারি। এইটাই হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি। তার মানে কি, আলাদা করে আমরা কোনো রকম শক্তি তৈরি করতে পারবো না, শুধু একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এবার যদি কনভার্সন ফুল প্রুফ হয়ে থাকে, মানে পুরোটা যদি কনভার্ট করতে পারি, তাহলে 100% এফিসিয়েন্সি পাবো। ঠিক আছে, কিন্তু আমরা তা পাই না, সম্ভব নয়, আমার বিভিন্ন ধরনের লস হয়, কারণ একটা এনার্জি কনভার্ট করতে গিয়ে আরো বিভিন্ন ধরনের এনার্জি তৈরি হয়ে যায়। এই কারণে শক্তি সংরক্ষণ নীতি যখন হিসাব করতে হয়, তখন হচ্ছে গিয়ে যেটা আমি তৈরি করছি তার সঙ্গে প্যারালালি আর কি কি ধরনের শক্তি তৈরি হচ্ছে, টোটালটার যোগফল আর আমি কতটা শক্তি প্রয়োগ করেছি সেটা কিন্তু সমান হবে। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণ নীতি। আর এখন কি বলা হয় থাকে, বলা হয় থাকে ভর ও শক্তির সংরক্ষণ নীতি। কারণ আগে যেটা বলা হতো যে শক্তি সৃষ্টি করা সম্ভব নয়, সেটা শক্তি এক থেকে আরেকটাতে রূপান্তরিত হয়ে থাকে। বর্তমানে এখন যা কনসেপ্ট রয়েছে তাতে হচ্ছে গিয়ে ভর কিন্তু শক্তিতে, শক্তি কিন্তু ভরে রূপান্তর করা সম্ভব আছে। তাই শক্তির সংরক্ষণ নীতি শুধু বলা হয় না, এখন বলা হয় ভর আর শক্তির সংরক্ষণ নীতি। ঠিক আছে, চলো
একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফটের নতুন চেয়ারপারসন, নতুন না, চেয়ারপারসন কে? এই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন আসলে তোমরা সবাই বলো বলো অপশনটা আবার রিপিট করুন না। সত্য নাদেলা, সত্য নাদেলাটের মাইক্রো বলে মাইক অফ করে কথা বলে সত্য নাদেলা তিনি হচ্ছেন গিয়ে মাইক্রোসফটের চেয়ারপারসন আছেন, ঠিক আছে? আচ্ছা, বৈদিক শিক্ষা বোর্ড কোন রাজ্য তৈরি করলো? ইউপি হবে নিশ্চয়ই, এটা উত্তরপ্রদেশ। রাজস্থান, রাজস্থান, ঠিক আছে? সেটা হচ্ছে বৈদিক শিক্ষা বোর্ড, সেটা হচ্ছে বৈদিক শিক্ষা বোর্ড, সেটা হচ্ছে মাইক অফ করে দাও কথা, মাইক অফ করে দাও কথা। বৈদিক শিক্ষা বোর্ড সেটা হচ্ছে গিয়ে রাজস্থান সরকার হচ্ছে গিয়ে শুরু করলো। আচ্ছা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক জানো কাকে বলে? সিঙ্গেল ইউজ প্লাস্টিক হচ্ছে প্লাস্টিক হচ্ছে যে ধরনের প্লাস্টিকের আমরা একবার ব্যবহার করে ফেলে দিই। কি হতে পারে? কোনো র্যাপিং কাগজ হতে পারে, আমাদের যে চামচগুলো প্লাস্টিকের তা হতে পারে। এবার বিভিন্ন জায়গাতে সব সময় একটা জিনিস দেখবে, খেয়াল রাখবে যে সম্পূর্ণরূপে প্লাস্টিক ব্যানের কথা বলে না, কারণ সেটা প্রায় ইম্পসিবল ব্যাপার। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ প্লাস্টিক ব্যানটা প্রায় ইম্পসিবল ব্যাপার, কিন্তু বলে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার করবার মানে কমানোর জন্য, মানে যে প্লাস্টিক আমরা একবার ব্যবহার করে ফেলে দিই সেটার ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলেও অনেকটা কিন্তু কাজ হয়ে যায়। এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপরে ব্যান করলো কোন রাজ্য? বলতে পারবে? বলতে পারবে? বিহার, একদম বিহার। আর হচ্ছে গিয়ে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপরে ব্যান ঘোষণা করলো, ঠিক আছে? আচ্ছা, বিহার, বিহার, বিহার সরকার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের উপর ব্যান ঘোষণা করলো। দেখি আর কি প্রশ্ন পাওয়া যায়। কিছু একটা ইয়ে আছে, কোশ্চেন আনসার দেয়। কি কোশ্চেন অ্যান্সার দেবো? আচ্ছা, বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপে ভারতের তরফ থেকে কে যোগদান করলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলতো? টেকনিক্যাল অ্যাডভাইজারি হিসেবে কে নিযুক্ত হলেন? অ্যান্সার হবে মুকেশ শর্মা। কি স্যার বললেন টাইটেল? শর্মা, মুকেশ শর্মা। আর লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে ভারতীয় মহিলা কুস্তিগির পোল্যান্ড ওপেনে সোনা জিতলেন ভারতের হয়ে, নাম বলতে পারবে তার? ভারতীয় মহিলা কুস্তিগির তিনি পোল্যান্ড ওপেনে সোনা জিতলেন ভারতীয় হিসেবে, তার নাম হচ্ছে গিয়ে ভিনেশ ফোগাট, ঠিক আছে? এই 4-5টা প্রশ্নই থাকুক। আমি বলেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেশি চিন্তা করবে না, রেগুলার পড়বে কিন্তু অল্প করে পড়বে, ঠিক আছে? এটাই মানে লক্ষ্য রাখো যে রেগুলার পড়বো আমি কিন্তু অল্প করে পড়বো, খুব বেশি আমরা পড়বো না। চলো আর বলো, কারোর কিছু প্রশ্ন আছে নাকি? অনেকে কি প্রশ্ন করতে চাইছিলে? আচ্ছা, আরো দু একটা কথা একটু বলে নি তারপর বলো। প্রথমত হচ্ছে গিয়ে রেলের ব্যাচ আমাদের সোমবার থেকে শুরু হচ্ছে, আর কলকাতা পুলিশ রাজ্য পুলিশের ব্যাচ অলরেডি চলছে, মক টেস্টের ব্যাচ। যদি এখনো কেউ জয়েন করতে চাও জয়েন করে নিও, রেগুলার ক্লাস হচ্ছে, তাতে কোনো অসুবিধা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে অঙ্কের ব্যাচ সোমবার থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? একেবারে চ্যাপ্টার ধরে সাবজেক্ট ধরে অঙ্ক আর রিজনিং এর ব্যাচ হচ্ছে সোমবার থেকে শুরু হচ্ছে। যদি কেউ জয়েন করতে চাও অতি অবশ্যই আমাদের পার্সোনাল চ্যাটে কথা বলে নিও। এই দুটো ক্লাস শুরু হবে। আর তৃতীয়ত হচ্ছে গিয়ে মক টেস্টের একটা টাইমিং নিয়ে তোমরা কথা বলছিলে আজকে দুপুরবেলা, যে একটা টাইম ফিক্সড করে দিলে ভালো হয়। আমরা
কালকে থেকে একটা করে গ্রুপ শিডিউল সকালবেলা পোস্ট করে দেবো। সারাদিনে কি ক্লাস রয়েছে সেই ক্লাস শিডিউল একটা সকালবেলাতে করে আমরা পোস্ট করে দেবো, সেই টাইম মেনে কিন্তু আমরা মক টেস্ট নেবো, ঠিক আছে? এবার সেই টাইমগুলো ফিক্স থাকবে, তার বাইরে যদি কখনো দেখি যে গ্রুপে বেশি লোক আছে, আমি জিজ্ঞেস করলাম যে মক টেস্ট করাবো নাকি, তোমরা হ্যাঁ বললে, সেই অবস্থায় কিন্তু আমরা আবার মক টেস্ট শুরু করে দেবো। এটা এক্সট্রা, কিন্তু যে টাইমিং গুলো বলে দেবো সেই টাইমিং এ কিন্তু মক টেস্ট হবে, ঠিক আছে? এবার বলো তোমাদের কিছু প্রশ্ন আছে নাকি? কে গ্রুপের নোটিশটা দেয় ওটা কি ঠিক? এখনো পর্যন্ত আমি বারবার করে বললাম, এখনো পর্যন্ত কোনো গভর্নমেন্ট সাইটে, আমি কিছুক্ষণ আগেও সাইট খুলেছিলাম, কোনো রকম নোটিফিকেশন বেরোয়নি। এবার যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে কিছু বিশ্বাস করা যায় না। এটা কেউই বলতে পারবে না, আমি কেন, কেউই বলতে পারবে না এটা ঠিক কি ভুল। এরকম হাজার হাজার জিনিস হচ্ছে গিয়ে রোজ ফরওয়ার্ড হয়, রোজ একটা করে নতুন ডেট বলে, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রুপে এখনো নোটিফিকেশন পড়েনি। বলো বলো কৌশিক, মাইক খুলে বসে রয়েছে যখন, কিছু বলতেই হবে তোমাকে। আচ্ছা, আমাদের ক্লাস শিডিউল এমনিও জানো তোমরা যে 8টার সময় রেগুলার ক্লাস হয়ে থাকে। এই ক্লাসে কিন্তু অবশ্যই রেগুলারলি থাকার চেষ্টা করবে। আজকে পড়ানো হয়ে গেল ফিজিক্স, কালকে হবে হচ্ছে গিয়ে কেমিস্ট্রির উপরে ক্লাস। যে কোনো একটা চ্যাপ্টার ধরবো, ধরে কিন্তু তোমাদের উপর বলছিলাম আমরা আরো বেশি বেশি মক টেস্ট চাই গ্রুপে। একটা কাজ করো, আমাকে ধরে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রেখে দাও, আমাকে খেতে দেবে, আমাকে ঘুমাতে দেবে, আমি তোমার বাড়িতে মক টেস্ট শুধু করতে থাকবো। এর থেকে কত বেশি মক টেস্ট? আমাদের সারা দিনই প্রায় মক টেস্ট চলে, এর থেকে আর কত বেশি মক টেস্ট করা, ঠিক আছে? মক টেস্ট যে হারে প্র্যাকটিস হচ্ছে ঠিকই চলছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই অপশন গুলো স্যার ঠিকঠাক থাকছে না, উত্তরগুলো ভুল আসছে, ওইগুলো কনফিউশন সৃষ্টি। যতটা সম্ভব হচ্ছে গিয়ে আমরা ঠিক জায়গা থেকে কোশ্চেন করার চেষ্টা করি। এবার এই কোশ্চেনগুলো আমরা পুরোটা করি না। এবার যারা করে সব সময় তো তাদের পক্ষে চেক করা সম্ভব হয় না, আর এর সমস্যা হচ্ছে কি একবার যেটা হয়ে যায় সেটাকে আর কারেকশন করানো যায় না। যখন আমি এরকম কিছু ভুল দেখি, দেখো তো আমি গ্রুপে বলে দিচ্ছি, বা গ্রুপ থেকে আমি ডিলিট করে দিচ্ছি প্রশ্নটা, ঠিক আছে? আমরা একেবারে এই প্রশ্নগুলো 100% অ্যাকুরেসি নিয়ে করতে পারছি না। দেখছি আমরা যত এবার বারবার যখন কারেকশন হতে থাকবে, এক সময় দেখবে সবকিছু কারেক্ট হয়ে গেছে, কিন্তু প্রথম দিকে একটু অসুবিধা হয়, ঠিক আছে? গ্রুপের দিকে, গ্রুপের এই প্রশ্নগুলো তো যেহেতু আমরা মানে কাউকে দিয়ে করাই, এবার সবসময় 100% অ্যাকুরেট হয় না, ঠিক আছে? আচ্ছা, বলো আর কারোর কিছু বলার আছে নাকি? গুলো repeat হয়, ওইটা একটু যদি দেখে। হ্যাঁ কৌশিক, কি বললে? ওগুলো ম্যাক্সিমামে রিপিট কোশ্চেন হয় প্রতিদিন, সেটা যদি একটু দেখে। বাবা, এই তো আমি একই কথা বারবার করে বলছি, একটু রিপিট তো হবেই। কত কোশ্চেন বানানো যায় পার ডে? দেখো আমাদের গ্রুপে অন্তত দিনে 2টো 100 হয়, আর 25 তো কন্টিনিউয়াস চলতে থাকে। কোশ্চেন একটু রিপিট হবে। আর তার থেকে বড় কথা, তুমি হয়তো পুরনো স্টুডেন্ট, যারা নতুন আছো তাদের কাছে তো নতুন লাগে না। এবার সেই কারণে আমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়, তবে আমরা চেষ্টা করি যত সম্ভব কোশ্চেন কালেক্ট করবার জন্য, ঠিক আছে? আর আরও একটা কথা, এতগুলো কথা যেহেতু বললে, আমি একটা কথা তাহলে লাস্টে বলে রাখি, যে চলে আসো আমাদের মক টেস্ট ব্যাচে। আমি নর্মালি রিকোয়েস্ট করি না, কিন্তু যেহেতু তোমাদের নতুন কোশ্চেনের দরকার, চলে আসো মক টেস্ট ব্যাচে। সেখানে আমি গ্যারেন্টি দিচ্ছি যে প্রত্যেকদিন নতুন প্রশ্ন পাবে, ঠিক আছে? হ্যাঁ, আজকে জয়েন হলাম। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। কালকে থেকে মক টেস্ট দিও রেগুলারলি। আমি কিন্তু সকালে প্রশ্ন পোস্ট করে দেবো, আর প্লিজ একটু উত্তর করো, কারণ আমি গ্রুপে বলে বলে অনেকের কাছ থেকে উত্তর পাই না। দায়টা যেন আমার হয়ে গেছে ধরে ধরে তোমাদের কাছ থেকে উত্তর বের করা, সেই কাজটা করো না, একটু বলো। ওগুলো কি মানে অপশন গুলো লেখার পরে কি ছবি পোস্ট করে দেবো? মানে ওখানে তো অপশন কিছু 20% ডিসকাউন্টটা কিভাবে পাবো? তুমি একটা কাজ করো, সব থেকে ভালো আমাদের সঙ্গে গ্রুপে পার্সোনাল চ্যাটে কথা বলো, ঠিক আছে? সেখানে যা যা বলার আমরা বলে দিচ্ছি। পার্সোনাল চ্যাটে কথা বলো, আমরা বাকি যা কথা বলে দিচ্ছি। আর বলো, কারো কিছু বলার আছে? স্যার, স্যার বাইরে থেকে একটা কোশ্চেন করছি স্যার।
ডিসকাউন্ট স্যার কৌশিক তুমি চ্যাটে, আমি বুঝতে পেরেছি তোমার কথা, তুমি পার্সোনাল চ্যাটে কথা বলো, গ্রুপে লেখো, আমি তোমার সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ এবি বলো, কি বলছো? বলছি স্যার আপনি ফুটবল খেলা দেখেন? খেলা হচ্ছে? স্যার রবিবার স্যার ব্রাজিল এবির কথাটা শুনিনি, তারপর দেবস্মিতা তোমার কথা শুনছি। এবির কথাটা শুনিনি, তারপর তোমার যে ফাইনাল ম্যাচ আছে সেটা দেখতে চাই, ক্লাস অফ রাখবে সেটা। রবিবার আমি এমনিও ক্লাস করাবো না, আমি কি বাড়ি ঘর যাবো না নাকি তোমাদের সারাদিন পড়াবো আমি শুধু? আমি বলতে চাই স্যার আপনি কার সাপোর্টার, ব্রাজিল না আর্জেন্টিনা? তো এই সমস্ত কথা বলতে আছে নাকি? তাহলে আমি যেই এই দুটোর মধ্যে একটা উত্তর বলে দেবো, আমার দেশের বাড়ি তুমি খুঁজে পেয়ে যাবে। আচ্ছা বলো দেবস্মিতা, কি বলছিলে? এই খেলার কথাই বলছিলাম, ব্রাজিল না আর্জেন্টিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতদূর পর্যন্তই থাকুক। আবার কালকে তো শুক্রবার, হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে কেমিস্ট্রির ওপরে ক্লাস হবে বলে দিলাম। চ্যাপ্টারটা আমি ওই গ্রুপের ওপরে লিখে দেবো, যেখানে লাইভ ক্লাসের নোটিফিকেশনটা থাকে সেখানে আমি লিখে দেবো কোন কি বিষয়ের ওপরে ক্লাস হবে। একটু চ্যাপ্টারটা দেখে এসো, তাহলে বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। আর রেগুলার ক্লাস করতে থাকো, তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট আমি জানি। রেগুলারলি প্র্যাকটিস করতে থাকো, মক টেস্ট দিতে থাকো, আর আমাদের সঙ্গে থাকো, চাকরির প্রস্তুতির সঙ্গে থাকো, সাফল্য তোমার। স্যার আপনি কি চ্যাপ্টার বললেন কেমিস্ট্রি, শুনতে পেলাম না। আমি কোনো চ্যাপ্টার বলি না, বলেছি ভুলে গেল। ও ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস অফ করছি, তোমাদের সঙ্গে আগামীকাল আবার দেখা হবে।